তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে বৌদ্ধ ধর্ম। ইন্ডিয়াতে যখন ধর্মের প্রবর্তন শুরু হলো সেই সময়টা, বৌদ্ধ ধর্মের পরে আসবে জৈন ধর্ম, ঠিক আছে। আর তার আগে থেকে তো হিন্দু ধর্ম চলছেই, সনাতন ব্যাপারটা তো আগে থেকেই আছে। এবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা জানি বুদ্ধিজম প্রবর্তককে গৌতম বুদ্ধ, তাই তো। কিন্তু তারও আগে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে দেখ এটা একটা ধর্মীয় আন্দোলন কেন লেখা আছে। কারণ আগে একটা মোনোটনাস হয়ে গেছিল ব্যাপারটা, ঠিক আছে। ধর্ম, পুরোহিত, হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একটা সমাজের মধ্যে অপারেশন তৈরি হয়েছিল। অপারেশন কথার অর্থ হচ্ছে একটা চাপ, ঠিক আছে, যে উপরের তলার মানুষ নিচের তলাকে ডমিনেট করবে বা শাসন করবে, এইরকম একটা চাপ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। সেই সময়ে আগমন হয় বৌদ্ধ ধর্মের, ঠিক আছে। এদের হচ্ছে হেটারোডক্স বলে, স্কুল অফ থটস, মানে কথার অর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মটা হচ্ছে একটু ভিন্নতা বাকি ধর্মর থেকে, ঠিক আছে। কেমন ভিন্ন? যেগুলো গতানুগতিক ধর্ম চলে এসেছিল আমাদের মধ্যে, তার থেকে একটু আলাদা। ওই জন্য বলা হয় হেটেরোডক্স স্কুল অফ থট। এবার বৌদ্ধ ধর্মের শুরু কাকে দিয়ে? গৌতম বুদ্ধকে দিয়ে। তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে। তার জন্মকাল দেখ দুটো দেওয়া আছে, 323 বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 323 বছর আগে, আর একটা হচ্ছে 563। তো দুটোই সঠিক, ঠিক আছে। এইটা হচ্ছে জৈন বৌদ্ধ ধর্মের একটা গ্রন্থ আছে, সেই অনুযায়ী এইটা। আর নর্মালি আমরা এটা ধরে থাকি। তো পরীক্ষায় যেটা আসবে এই দুটোর মধ্যে একটা অপশনই থাকবে, যেটা থাকবে সেটাই ঠিক করতে হবে। তো সবাই জানি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। তার পূর্বের জীবন মানে আর্লি লাইফ, তার জীবন কোথা থেকে স্টার্ট হয়েছে সেই সমস্ত জিনিস আমরা জানছি। তাহলে তার জন্মস্থান হচ্ছে লুম্বিনী, কপিলাবস্তু, যেটা বর্তমানে নেপালে আছে। তাকে কি বলা হয়? এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া, ঠিক আছে। এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া। এবার দেখ, সাক্ষ্যমুনিও বলা হয়। সাক্ষ্যমুনি, সাক্ষ্য কথার অর্থ কি? সাক্ষ্য হচ্ছে তাদের একটা ক্ল্যান, মানে তাদের একটা গোষ্ঠী, ঠিক আছে। সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের বাবা ছিলেন হচ্ছে রাজা, সেই গোষ্ঠীর, ঠিক আছে, সাক্ষ্য। তো সেই জন্য তাকে বলা হয় সাক্ষ্যমুনি বা সাক্ষ্য ক্ল্যান, ঠিক আছে। বাল্য নাম হচ্ছে সিদ্ধার্থ, পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। এই যাক, সাক্ষ্য বংশের প্রধান, সাক্ষ্য ক্ল্যান, ঠিক আছে। প্রধান মানে সাক্ষ্য একটা বংশ, সেই বংশের প্রধান। সেই জন্য গৌতম বুদ্ধকে অনেক সময় আমরা সাক্ষ্য মুনিও বলে থাকি, ঠিক আছে। মাতার নাম হচ্ছে মহামায়া। মাতা কোন বংশ থেকে এসেছিলেন? কৌলীয় বংশের কন্যা। কোন বংশ? কৌলীয় বংশ, কৌলীয় ক্ল্যান, ঠিক আছে। মাসি হচ্ছে পালনকর্তা। আমরা জানি যে মহামায়া বা সিদ্ধার্থের মা খুব মারা যান, এবং তাকে ছোট থেকে কে পালন করেন? তার মাসি বা বিমাতা তাকে পালনকর্তা হিসেবে, পালনকর্তা মাতা যিনি, ঠিক আছে। তার নাম কি? প্রজাপতি গৌতমী, তাই তো। আর মনে রাখতে হবে যে এই মাসি তার হচ্ছে প্রথম ভিক্ষুণী বা প্রথম যিনি হচ্ছে দীক্ষিত হয়েছিলেন গৌতম বুদ্ধ মানে বুদ্ধিজমে, প্রথম মহিলা, ঠিক আছে, যিনি হচ্ছে দীক্ষিত হয়েছিলেন। নেক্সট চলে আসি, প্রথম শিষ্যা আর কি। প্রথম শিষ্যা, স্ত্রীর নাম হচ্ছে যশোধরা, পুত্র হচ্ছে রাহুল, সারথি হচ্ছে চান্না বা চন্না। সারথি মানে কাকে বলে? সারথি, হ্যাঁ, যিনি ঘোড়ার চালক, ঠিক আছে, তাকে বলা হয় সারথি। আর প্রিয় ঘোড়া হচ্ছে কণ্টক। এইসব তো আমাদের ছোটবেলা থেকে এগুলো জানছি, এগুলো বিশেষ আসে পরীক্ষায় তাও। আচ্ছা, এইবার জানতে হবে যে মহাভিনিষ্ক্রমণ জিনিসটা কি। মহাভিনিষ্ক্রমণ ও নির্বাণ লাভ। নির্বাণ লাভ কথার অর্থ হচ্ছে বোধি লাভকে আমরা নির্বাণ লাভ বা নির্বাণা বলে থাকি, ঠিক আছে। আর মহাভিনিষ্ক্রমণ কথার অর্থ হচ্ছে যখন তিনি দেশ ত্যাগ করলেন, মানে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সেইটাকে হচ্ছে মহাভিনিষ্ক্রমণ বলে। এবার যদি পরীক্ষায় হঠাৎ করে বাংলা ল্যাঙ্গুয়েজে না দিয়ে যদি বলে দিল মহাভিনিষ্ক্রমণ কি, ঠিক আছে, তা বা অপশনে দেওয়া থাকলে এরকম একটা কিছু যে মহাভিনিষ্ক্রমণ কোনটা, কত বছর বয়সে করেছিল, তাহলে তোকে বুঝতে হবে যে গৃহত্যাগের কথাই এখানে বলা হচ্ছে। যিনি তখন গৃহত্যাগ করেছিলেন সেইটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। সত্যের সন্ধানে বলতে কি, গৌতম বুদ্ধ আর কি জানতে চেয়েছিলেন যে লাইফের পরে কি আছে, মানে এত দুঃখ কষ্ট এই সমস্ত মূলে কি। হ্যাঁ, এই সমস্ত সেটাকেই সত্য বলা হচ্ছে। সত্যের সন্ধানে গৃহত্যাগ করে, এই ঘটনাটাকে হচ্ছে মহাবিনিষ্ক্রমণ বলে। পরবর্তীতে আমরা দেখব গৌতম বুদ্ধের পুরো জীবনকালটাকে আমরা বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ আছে, তো সেটা আমরা একটু পরে জানবো।
এইবার তিনি গৃহত্যাগ করার পরে তিনি প্রথম যে নদীর তীরে গেছিলেন সেইটা হচ্ছে অনোমা বা অনোমার নদীর তীর। ঠিক আছে, অ্যানোমাও বলা হয়, অনোমাও বলা হয়। এটা আসে অনেক সময় পরীক্ষায় যে প্রথম মহানি নিষ্ক্রমণের হচ্ছে নদীটির নাম কি, তাহলে বলতে হবে অনোমা। এইবার তিনি যখন 6 বছর তিনি হচ্ছে মেডিটেশন কথার অর্থ হচ্ছে ধ্যানে বসা, তাই তো, মেডিটেট করলেন বিভিন্ন রকম ভাবে, তপস্যা করলেন 6 বছর। 6 বছর তপস্যার পর তিনি হচ্ছে নির্বাণ বা এনলাইটেন্ড হলেন, তাই তো। 6 বছর তপস্যা কোথায় করেছিলেন? লাস্টে যখন এনলাইটেন্ড হন সেই সময় তিনি প্রেজেন্ট ছিলেন হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে। এমন না যে 6 বছর তিনি এক জায়গাতেই বসেছিলেন, সেটা না, তিনি ভ্রমণ করছিলেন এবং মেডিটেশনের মধ্যে ছিলেন। ঠিক আছে, তো শেষে যখন তিনি নির্বাণা লাভ পান বা এনলাইটেন্ড হন, তখন তিনি ছিলেন হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই সময় বোধি বা জ্ঞান লাভ করেন বলে তাকে বুদ্ধ নামে তিনি পরিচিত হন। ঠিক আছে, বোধি থেকেই বুদ্ধ। এবার বোধি হচ্ছে বা বুদ্ধ হচ্ছে অশ্বত্থ গাছের ফলে, আমরা জানি সবাই, তো সেটাকে পিপলও বলে হিন্দিতে। এই যে অশ্বত্থ গাছের নিচে তিনি হচ্ছে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন এবং বুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, এবার ধর্মোপদেশ, তিনি প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন, শিষ্যত্ব কারা গ্রহণ করেছিলেন, এই সমস্ত জিনিস দেখব। ধর্মোপদেশকে বলা হয় সারমন। ঠিক আছে, ইংরেজিতে বলে। যদি তোরা এসএসসি বা এনটিপিসি এই ধরনের এক্সাম দিস, সেখানে তো হিন্দি বা ইংরেজিতে পরীক্ষাটা দিতে হবে। সেই ক্ষেত্রে ইংরেজি নামটাও কিন্তু জেনে রাখতে হবে, রেলওয়ের ক্ষেত্রে এবং এসএসসির ক্ষেত্রে। প্রথম হচ্ছে ধর্মপ্রদেশ, এটার নাম হচ্ছে ধর্মচক্র পরিবর্তন। যদি বলিস বাংলা এবং হিন্দিতে একই, ধর্মচক্র পরিবর্তন বলে। ঠিক আছে, ইংরেজিতেও এই টার্মটাই আসবে, দেখ ইংরেজিতে যদি লেখা থাকে এটাই আসবে, ওটা সংস্কৃত উচ্চারণেই ইংরেজিতে আসবে লেখা। ঠিক আছে, ধর্মচক্র পরিবর্তন, এটা তিনি কোথায় দিয়েছিলেন? উত্তরপ্রদেশে বারাণসীর কাছে সারনাথ। সারনাথ স্তূপা বলে একটা জিনিস হয়, স্তূপা পরবর্তীতে দেখবো কি হয়। সারনাথ নামক জায়গাটায় তিনি হচ্ছে প্রথম তার উপদেশ দেন। প্রথম উপদেশকে আমরা বলি ধর্মচক্র পরিবর্তন। বোঝা গেল জিনিসটা? প্রথম যে তার উপদেশ সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, সর্বাধিক উপদেশ তিনি পালি ভাষায়, মূলত পালি ভাষায় দিতেন। ঠিক আছে, এবং কোথায় দিয়েছিলেন? কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তী। কৌশল পড়েছি আমরা মহাজনপদ, তাই না? 16টা মহাজনপদের মধ্যে ছিল একটা, সেই শ্রাবস্তীতে তিনি হচ্ছে ধর্মোপদেশ সব থেকে বেশি দেন। হ্যাঁ, প্রথম দুই শিষ্য, প্রথম শিষ্য হচ্ছে তপস্যু বা তাপস্যু। ঠিক আছে, প্রথম শিষ্যের নাম হচ্ছে তাপস্যু বা তপস্যু। দ্বিতীয় শিষ্যের একই সাথে, এরা দুজনেই একই সাথে শিষ্যত্ব গ্রহণ করেন, ভাল্লুকা বা ভাল্লুক যাই বলতে পারিস। ঠিক আছে, সংস্কৃততে হচ্ছে ভাল্লুকা। আর তাপস্যু, তাপস্যু কথার অর্থই হচ্ছে তপস্যা। ঠিক আছে, তো এইভাবে মনে রেখে দিবি যে প্রথম দুই শিষ্য হচ্ছে, একজন হচ্ছে ভল্লুক বা ভাল্লুকা বা তাপস্যু যদি বলে। চলে আসি জীবনের শেষ এবং মহাপরিনির্বাণ। ঠিক আছে, তাহলে নিষ্ক্রমণ যখন বলছি তখন মানে গৃহ ত্যাগ করছেন তিনি সেই সময়টাকে। এবার যখন পরিনির্বাণ কথাটা বলা আসবে, মহাপরিনির্বাণ, তার মানে তার জীবনের শেষ অধ্যায়। ঠিক আছে, কোথায় তিনি মারা গেছিলেন? জীবনের শেষ পর্যায়ে তিনি ছিলেন মল্ল মহাজনপদের রাজধানী কুশীনগর। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসে আমাদের ডাইরেক্ট, যে কোথায় তিনি দেহত্যাগ করেন, সেটা হচ্ছে কুশীনগরে। ঠিক আছে, সেখানে তিনি তার শিষ্য সুভদ্রা দীক্ষা দিয়েছিলেন। কুশীনগরে তাহলে কাকে দীক্ষা দিয়েছিলেন? সুভদ্রা। ঠিক আছে, মহাপরিনির্বাণকে আমরা মৃত্যু বলে মনে করি। কুশীনগরের হিরণ্যায়বতী নদীর তীরে হয়েছিল এটা। তাহলে তিনটে নদীর নাম উল্লেখ পেলাম। একটা হচ্ছে অনমা, অনমা নদীর তীরে কখন গেলেন? যখন গৃহ ত্যাগ করলেন প্রথম। তারপরে নিরঞ্জনা নদীর তীরে তিনি কি পেলেন? বোধি। আর কোথায় মারা গেলেন? কুশীনগরে হিরণ্যবতী নদীর তীরে। তিনটে নদীর রেট করতে হবে। ঠিক আছে, তিনটে নদী খুব ইম্পর্টেন্ট। মহাপরিনির্বাণ একে বলা হয়, মহাপরিনির্বাণ। এইবার যে আমি বললাম যে গৌতম বুদ্ধের জীবনকে আমরা কয়েকটা খণ্ডে ভাগ করি, আর সেগুলোর কিছু সিম্বল বা প্রতীক চিহ্ন আছে। জন্মটাকে আমরা যখন জন্ম বলি, ঠিক আছে, গৌতম বুদ্ধের জন্ম হলো, জন্মটাকে খুব মানে ম্যাক্সিমাম এক্সামিনেশনে লোটাস বা পদ্ম হিসেবে দেখা।
যদি বলে যে জন্ম সিম্বলাইজ কিভাবে করা হয়, তাহলে বলতে হবে লোটাস, পদ্ম। ঠিক আছে, এটা খুব একটা আসে না, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে। ঠিক আছে, গৃহত্যাগ, মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, এইটাকে কি বলে? এটা হচ্ছে ঘোড়া দ্বারা চিহ্নিত হয়, মানে বাড়ি থেকে বেরিয়ে গেল, এটা ঘোড়া দ্বারা চিহ্নিত। জন্ম হলো মানে একটা ফুল ফুটছে, মানে পদ্ম, ঘোড়া বেরিয়ে গেল। এনলাইটেন্ড, জ্ঞান লাভ বা যে গাছের তলে হয়েছিল, তাহলে সেই সেই দিক থেকে মনে রাখবি যে বোধি বৃক্ষ বা বোধি ট্রি, এই দ্বারা সিম্বলাইজ করা হয়। ঠিক আছে, ধর্মোপদেশ, ধর্মচক্র প্রবর্তন, প্রথমটা ছিল ধর্মচক্র, চক্র দিয়ে মনে রাখবো, চক্র বা চাকা। ঠিক আছে, মহাপরিনির্বাণ বা মৃত্যু, সেটা হচ্ছে স্তূপা। এই স্তূপা সম্পর্কে আমরা অনেক কিছু পড়বো, জানবো। স্তূপা আর কিছুই না, কেউ যদি দার্জিলিং এ গিয়ে থাকো, তাহলে দেখবি ওখানে একটা মনেস্ট্রি টাইপের আছে, একটা স্তূপা আছে, ওখানে উপরে ওঠা যায়। ঠিক আছে, তো দার্জিলিং এ আছে একটা স্তূপা, ওরা নতুন বানিয়েছে, গৌতম বুদ্ধের সাথে সেটা রিলেটেড অবশ্যই, সবই তো গৌতম বুদ্ধের সাথে রিলেটেড, কিন্তু ওইখানে গৌতম বুদ্ধের কোনো পার্টস নেই। স্তূপা অ্যাকচুয়ালি কি সমাধিস্থল। ঠিক আছে, যারা হচ্ছে বুদ্ধিজমে মঙ্ক বা সন্ন্যাসী ছিলেন, তাদের বিভিন্ন রকম জিনিসপত্র সেখানে রাখা থাকে। আচ্ছা, এইবার বৌদ্ধ সংগীতি বা মহাসভা সমূহ। ঠিক আছে, এবার কয়েকটা কাউন্সিল হয়েছিল গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে, তার দেহত্যাগের পরে কয়েকটা সভা হয় আমাদের দেশে, মানে তখনকার মগধে বলতে পারি, কয়েকটা সভা হয়। ঠিক আছে, সেই সভাগুলো সম্পর্কে জানতে হবে যে সবাই কি কি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল। প্রথম হয়েছিল হচ্ছে, প্রথমটা 483 যীশু খ্রিস্টের খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, জন্মের 483 বছরে। তার ঠিক পরেরটা দেখতে পাচ্ছি যে 100 বছরের ডিফারেন্স, দেখ 383। নামগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে রাজগৃহতে হয়েছিল, এটা হচ্ছে বৈশালীতে হয়েছিল। কার টাইমে হয়েছিল? অজাত শত্রু। অজাত শত্রু কার ছেলে? বিম্বিসার। ঠিক আছে, অজাত শত্রুর টাইমে সেই সময় কোন বংশ ছিল? হরঙ্ক বংশ, হরয়ঙ্ক বা হরঙ্ক বংশ যাই বলিস, সেই সময় সেই বংশ ছিল। ঠিক আছে, এটার একটা শর্ট ট্রিক রয়েছে এটাকে মনে রাখার, সেটা আমি বলে দিই আগেই, তাহলে তোদের মনে থেকে যাবে। যে এই যে চারটে কাউন্সিল বসেছিল, চারটে কাউন্সিলকে আমরা সোজা ভাষায় কিভাবে মনে রাখবো? সেই সময় কারা রাজ পদে ছিল বা রাজত্ব ছিল কাদের, সেটা মনে রাখবো এইভাবে, এ কে এ কে, এইভাবে। এ ফর হচ্ছে অজাতশত্রু, কে ফর কালাশোক, এ ফর অশোক মানে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের। ঠিক আছে, কে ফর কনিষ্ক। এইভাবে মনে রাখবো, এ কে এ কে। ডেটটা কিভাবে মনে রাখবো? 100 ডিফারেন্স, এইভাবে মনে রাখবো। তারপরে এটা এমনি মনে রাখতে হবে, কিছু করার নেই। 251 বিসি আর হচ্ছে 78 এডি বা ফার্স্ট সেঞ্চুরি ধরতে পারি, মানে যীশু খ্রিস্টের জন্মের পরে। আচ্ছা, তাহলে প্রথমটা হয়েছিল রাজগৃহতে, তারপরটা বৈশালী, তারপরটা পাটলিপুত্র, আর লাস্ট হচ্ছে কাশ্মীর। কারণ আমরা জানি যে কনিষ্ক কাশ্মীরের সাথে রিলেটেড, সেইভাবে মনে রাখবি যে কনিষ্ক হচ্ছে কাশ্মীরে রিলেটেড, তাহলে কাশ্মীরে হয়েছিল। এবার কি কি ঘটেছিল? আমরা জানি ত্রিপিটক আছে, তাই না? বৌদ্ধ ধর্মের তিনটি প্রধান যে আমরা ধর্মগ্রন্থ বলি, তাকে ত্রিপিটক বলি। ত্রিপিটকের মধ্যে একটা পরে বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক, তাই তো? তো সূত্র পিটক আর বিনয় পিটক এখানে অ্যাড হয়েছিল, এই কাউন্সিলিং এ যুক্ত করা হয়। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যুক্ত করা হয়, এটা গৌতম বুদ্ধের মৃত্যুর পরে। আচ্ছা, দ্বিতীয় কাউন্সিলে কি হয়েছিল, যেটা বৈশালীতে হয়েছিল এবং কালাশোকের নেতৃত্বে হয়েছিল, সেই সময় দুটো সঙ্গে ভাগ ভাগ হয়ে যায়, একটা হচ্ছে স্থবিরবাদী আর মহাসাঙ্গিক, দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, বিভক্ত হতে শুরু হয়। হ্যাঁ, অশোকের টাইমে কি হলো? অভিধম্ম পিটকটা যুক্ত হলো, বোঝা গেল? অশোকের টাইমে অভিধম্ম পিটকটা যুক্ত হলো, তাহলে তিনটে আমাদের পিটক হয়ে গেল, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। আর হচ্ছে চতুর্থ চতুর্থ যেটা ছিল কাউন্সিল, সেখানে কি হয়েছিল? হীনযান আর মহাযানে ভাগ হয়ে গেল, হীনযান আর মহাযান। ঠিক আছে, তাহলে ডাইনাস্টি গুলো মনে থাকবে কিভাবে হলো? এইভাবে মনে রাখবো ইজিলি, যে এ কে এ এবং কে, আর ডেটটা ভাবে মনে রাখবো
100 বছরের ডিফারেন্স, 251 আর হচ্ছে 78 বা ফার্স্ট সেঞ্চুরি। ফার্স্ট সেঞ্চুরি মানে প্রথম শতাব্দী, ঠিক আছে। এবার হীনযান এবং মহাযানের মধ্যে পার্থক্য কি? এই যে আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেল, হীনযান এবং মহাযান, তাই না? গৌতম ধর্মটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। হীনযান হচ্ছে এরা বুদ্ধের আদি এবং প্রাচীন মতবাদ মেনে চলবেন, মানে এরা মূর্তি পূজা করবেন না, ঠিক আছে। মানে গৌতম বুদ্ধকেও তারা হচ্ছে মূর্তি গৌতম বুদ্ধের মূর্তি যে পুজো করবে সেটাও করবেন, ঠিক আছে। আমরা কি এখন বিভিন্ন যেগুলো মনেস্ট্রিতে যাই সেখানে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাই, তাই তো? কিন্তু সেটারও বিরুদ্ধে ছিল এরা। ওদের কথার অর্থ হচ্ছে মানে আইডিয়ালিজম ওরা পছন্দ করতো না। নট আইডল ওরশিপ মানে মূর্তি পূজা করবে না। আর মূলত এটা পালি ভাষায় ছিল। ভাষাটা খেয়াল করব। মহাযান কি? মহাযান হচ্ছে মূর্তি পূজা করতে এরা শুরু করে, তাহলে উল্টোটা ঠিক, ওরা আইডল ওরশিপ করতো না, এরা করছে। এরপরেও আরেকটা ভাগ হয়, এটাকে বলে বজ্রযান, ঠিক আছে। এটা মূলত তিব্বতের অরিজিন, এর তিব্বত থেকে আসে। এটাকে বলে তান্ত্রিক বুদ্ধিজম। তন্ত্রিক যে দিকটা, তন্ত্র সাধনার যে দিকটা, সেটা হচ্ছে বুদ্ধিজমের এই পার্টটা, এটাকে বলে বজ্রযান। যেমন নর্মালি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যাই বলিস না কেন, তন্ত্র সাধনার পীঠ এটা বলা হয়, ঠিক আছে। তো সেইটার ইনফ্লুয়েন্স এই বুদ্ধিজমের উপরেও পড়ে কিছুটা। আর তিব্বত থেকে এটা আসে। তিব্বতে এখনো এই প্র্যাকটিসটা হয় তন্ত্র সাধনার বুদ্ধিজমের উপরে। তো সেটাকে আমরা বলে থাকি বজ্রযানা। হ্যাঁ, ওরা হিন্দু থেকে কিছুটা নেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে বজ্রযান নাম। তাহলে যদি বলে যে হীনযান মহাযান ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে বজ্রযান, ঠিক আছে। আচ্ছা, ত্রিপিটক তাহলে দেখে নিলাম কি কি ত্রিপিটক। সত্য পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। এটা কার টাইমে হলো এক্ষুনি বললাম? অভিধম্ম পিটক। কে ছিল কনিষ্কর আগে মনে কর? কি বললাম? এ কে এ কে সম্রাট অশোকের সময় এটা অ্যাড হয়, ঠিক আছে। আচ্ছা, এই সময় হচ্ছে কিছু নাটক এবং বিখ্যাত কিছু জিনিস হয়েছিল, সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। যেটাকে আমরা লিটারেচার বলতে পারি বুদ্ধিস্ট, সেটা হচ্ছে মিলান্ত পানহ। উচ্চারণগুলো একটু ভালো করে দেখবি। আমি আমি বলবো যে ইংরেজিটাই দেখতে, তাহলে উচ্চারণটা সঠিক হবে ভালো। মিলান্ত পানহ, ঠিক আছে। এটা একটা বৌদ্ধ পাঠ বা গ্রন্থ বলতে পারিস। এখানে গ্রিক রাজা মিলান্দ বা মিনান্দার বলতো যাকে, তার সাথে একজন বৌদ্ধ ভিক্ষুকের আলোচনা পর্ব চলছে, ঠিক আছে। সেটাকেই গ্রন্থের আকারে কথোপকথনটা, তার নাম কি নাগসেনা, ঠিক আছে। বৌদ্ধ ভিক্ষুক তার নাম। আরেকটা কি আছে? আচ্ছা, আরেকটা এখানে পরিচয়, এটা কোনো গ্রন্থ নয়, এটা হচ্ছে একটা পরিচয়। বোধিসত্ত্ব কাদেরকে বলা হতো? দেখ, এক ধরনের মানুষ হয়, একজন হয় টিচার, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে যারা নিজেরা মঙ্ক হয়ে তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নির্বাণ লাভ করবো বা বোধি লাভ করবো, তাই তো। আর একজন হয় যারা তাদেরকে সেই পথে হেল্প করবে, যাদেরকে গুরু বলি। তারা নিজেরা করতো কি, মানে বিষয়টা হলো এরকম যে যারা বোধি লাভ বা জ্ঞান লাভ করে তারা হচ্ছে সমাজ থেকে বেরিয়ে যেত, ঠিক আছে। তারা কোনো মানে সমাজের কোনো নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ থাকতো না। এবার যে শিক্ষক হবে তাকে তো সেই মধ্যে থেকে শিক্ষা দিতে হবে ছাত্রদের। তাদেরকে বলা হতো বোধিসত্ত্ব। যারা অনেক নলেজেবল থাকতো, কিন্তু তারা হেল্প করতো তাদের শিষ্যদের সেই নির্বাণ লাভের পথে চলতে, বুঝতে পারলি? এরা হচ্ছে উচ্চ শিক্ষিত বৌদ্ধ সন্ন্যাসী। এরা চাইলে নির্বাণ পেতে পারতেন, কিন্তু এরা ইচ্ছে করে পাননি। কেন? কারণ তাদের বাকিদেরকে শেখাতে হবে, ঠিক আছে। তো এদেরকে বলা হয় বোধিসত্ত্ব। বোঝা গেল জিনিসটা? এইবার স্তূপ সম্পর্কে কিছু আচ্ছা, আর একটা জিনিস দেখে নিই। বৌদ্ধ ধর্মে যাদের উপাসনার যে স্থল ছিল বা প্রার্থনা কক্ষ ছিল, তাকে আমরা বলবো চৈত্য। মনে রাখতে হবে, ঠিক আছে। থাকার জায়গা, তাকে হচ্ছে বিহার বলে, বিহার। বৌদ্ধ বিহার বলে না, বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার কথার অর্থ হচ্ছে যেখানে মঙ্করা থাকতেন, ঠিক আছে। ধর্মীয় নীতি এবং নিয়ম, তাকে বলা হয় ধাম্মা বা ধম্ম, ঠিক আছে। এই ধম্ম আর রিলিজিয়ানের মধ্যে তফাৎ আছে। রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম, আর ধম্ম এর মধ্যে ডিফারেন্স আছে একটু, হ্যাঁ। ধম্ম আর ধর্মের মধ্যে ডিফারেন্স আছে। স্তূপা, এটা ইম্পর্টেন্ট। স্তূপা হচ্ছে যেখানে সমাধিসৌধ এবং পবিত্র
ধ্বংসাবশেষ সংরক্ষণ করা আছে। ধর পায়ের খড়ম, হ্যাঁ, ধর হচ্ছে গায়ের কোনো কাপড় রাখা আছে, তার উপরে স্তূপ বানিয়ে দেওয়া হয়েছে, তো এটাকে বলা হয় সমাধি বা রিলিক শ্রাইন বা স্তূপা। এবার কিছু ফেমাস স্তূপা যেগুলো আমাদের দেশে রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। মূলত আমাদের দেশেই সব আছে, বাইরে কমই আছে, কয়েকটা জায়গায় আছে, ইন্দোনেশিয়াতে কিছু দেখা যায়। সাঁচি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মধ্যপ্রদেশে আছে বর্তমানে। এটাকে প্রাচীনতম স্তূপ সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন, কোথায় আছে, এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? মধ্যপ্রদেশ, সম্রাট অশোক। এটা একটা এক্সট্রা পয়েন্ট আছে, দেখে নিবি। হ্যাঁ, ধামেক স্তূপা, ধামেক, এটা আছে সারনাথ, উত্তরপ্রদেশ। চৌখান্ডি, চৌখান্ডি আছে সারনাথ, উত্তরপ্রদেশ। বারুদ, বারুদ স্তূপা, মধ্যপ্রদেশ। শান্তি স্তূপা, লাদাখ। এইবার আমি বলে রাখি যে শান্তি, শান্তি সম্পর্কিত যা নাম আসবে সব হচ্ছে লাদাখে, মনে রাখবো, ঠিক আছে? অনেক স্তূপের নাম আসবে ভবিষ্যতে লাদাখ সম্পর্কিত, শান্তি সব হচ্ছে লাদাখ। কেশারিয়া, এটা হচ্ছে বিহার, এটা হচ্ছে বৃহত্তম, কেশারিয়া স্তূপাটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে? রামগড় স্তূপা হচ্ছে কুশীনগর। তাহলে স্তূপা মানে বুঝতে পারছি তো জিনিসটা কি, সমাধিস্থল। বিভিন্ন ভিক্ষুকদের, বৌদ্ধ ভিক্ষুক, তাদের হচ্ছে সমাধিস্থল। বড়বুদুর কি, ইন্দোনেশিয়া, একমাত্র যেটা বাইরে আপাতত, আরো আছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, ইন্দোনেশিয়াতে হচ্ছে বড়বুদুর। এবার এটা হলো স্তূপা, স্তূপা মানে হচ্ছে সমাধিস্থল। এবার কিছু মনেস্ট্রি আছে, মনেস্ট্রি মানে হচ্ছে মঠ, যেখানে মঙ্করা থাকতেন, ঠিক আছে, এবং তারা লেখাপড়া করতেন, সেই সমস্ত জায়গা হচ্ছে মনেস্ট্রি বা মঠ সমূহ। রুমটেক মনেস্ট্রি, এটা হচ্ছে সিকিমে। কি গুম্ফা বা হাতি গুম্ফা, যাই বলিস না কেন, কি গুম্ফা হাতি গুম্ফা হচ্ছে হাতি গুম্ফা তো আলাদা জিনিস, ওটা কেপ পেন্টিং হয়ে গেল। এটা হিমাচল প্রদেশ। হেমিস গুম্ফা হচ্ছে লাদাখ। দেখ, গুম্ফা গুম্ফা যখনই দেখবো না তখন ভাববো আমরা নর্থ সাইডে কোথাও হবে, ঠিক আছে? লাদাখ, হিমাচল প্রদেশ। ঠিকসে, ঠিকসে মনেস্ট্রি হচ্ছে লাদাখ। নামদ্রোলিং মনেস্ট্রি হচ্ছে কর্ণাটক, এগুলো মুখস্থই করতে হবে, ঠিক আছে? নামঘায়াল হচ্ছে মনেস্ট্রি হচ্ছে হিমাচল প্রদেশ বা ধর্মশালা বলতে পারিস। এবার বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিশ্ববিদ্যালয় মানে আমরা জানি যে নালন্দার নাম খুবই উল্লেখযোগ্য, নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা কার দ্বারা প্রতিষ্ঠিত, কুমার গুপ্ত দ্বারা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠিত, ঠিক আছে? উদান্তপুরী বিশ্ববিদ্যালয় গোপাল দ্বারা প্রতিষ্ঠিত। ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয়, কেন ইম্পর্টেন্ট, কারণ এরা বৌদ্ধ ভিক্ষুক যারা ছিলেন বা মঙ্ক যারা ছিলেন, তারা এই সমস্ত ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষা গ্রহণ করতেন বা ওখানে শিক্ষাও দিতেন, ঠিক আছে? নালন্দা তো একদমই পীঠ ছিল। গুরুত্বপূর্ণ বৌদ্ধের গ্রন্থাবলী, কিছু কিছু ধর্মগ্রন্থ রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। ধর্মগ্রন্থ তো জেনে গেলাম, ত্রিপিটক, কিছু কিছু গ্রন্থ আছে যেগুলো জানতে হবে। আচ্ছা, বৌদ্ধ চরিত, এটা আমাদের খুব কমন একটা নাম, বুদ্ধ চরিত বা বৌদ্ধ চরিত, কার লেখা? অশ্বঘোষ, ঠিক আছে? এখানে কি রয়েছে, গৌতম বুদ্ধের জীবনমূলক গ্রন্থ, মানে গৌতম বুদ্ধকে নিয়েই গ্রন্থটা। আচ্ছা, তাহলে চলে আসি এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থাবলীতে, ঠিক আছে? বৌদ্ধ চরিত পড়ে নিয়েছি আমরা, এটা অশ্বঘোষের লেখা। গৌতম বুদ্ধের জীবনীমূলক কিছু জিনিস দেওয়া আছে, জাতকের গল্প, এগুলো সব ছোটবেলা থেকে আমরা খুব নাম জেনেছি। হ্যাঁ, এখানে কি, এটাও পালি ভাষায় লেখা। বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সমূহ, জাতক গল্পে কি থাকে, পূর্বজন্ম, প্রিভিয়াস বার্থ, ঠিক আছে? প্রিভিয়াস বার্থ সম্পর্কে বলেছে গৌতম বুদ্ধের, অন্য কারো না। দিগনিকায়, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের গ্রন্থ, এবং দিগনিকায়ের সাথে 16 মহাজনপদের একটা ব্যাপার আছে। কি আছে, কি বলতে পারবে? আমরা যে 16টা মহাজনপদ পড়লাম আগের দিন, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, তাহলে এই ছিল হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের যে 3টে পিটক ছিল, ত্রিপিটক আমরা যাকে বলি, ত্রিপিটাকা, এটাই তো। 3টে পিটক ছিল, যেটা কি কি ছিল?
সূত্র পিটকে কি বলা আছে আমাকে শুধু সেটা বল, কে বলতে পারবে? সূত্র পিটকে কি দেওয়া রয়েছে? অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে শুনেছি না আমরা, তো সেইটা দেওয়া আছে সূত্র পিটক, ঠিক আছে। তিনটে পিটক কি কি এক্ষুনি বললাম, বল। সূত্র পিটক আর বিনয় আর অভিদম্য, তাই না? এই হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট পিটক।